উই ওয়ার লাকি বলছেন ইংল্যান্ড কোচ থমাস টুখেল। ভাগ্যের জোরে বেরিয়ে গেছেন তারা। ভাষ্য হচ্ছে তার নরওয়ে নিজেদেরকে আনলাকি ভাবতে পারে, বিশ্বকাপ থেকে বিদায় হয়ে গেল এর্লিং হল্যান্ডের নরওয়ে। 2-1 গোলে এক্সট্রা টাইমে ম্যাচ খেলছে নরওয়ে। ইংল্যান্ড চলে গেছে বিশ্বকাপে সেমিফাইনালে। নরওয়ের জন্য আপনার কি খারাপ লাগছে? ইংল্যান্ড কি ভাগ্যবান? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ব্র্যাক ব্যাংক প্রেজেন্স ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপে। আমি বলবো নরওয়ে হেরে গেছে জুড বেলিংহ্যামের কাছে। ইটস কামিং হোম। সেটা আসলে কবে আসবে? 1966 এর পর সেটা আর আসেনি। 1990 ওয়েস্ট জার্মানির কাছে হেরে যাওয়া, 2018 আরো একবার সেমিফাইনালে হেরে যাওয়া, 2026 এসে ইংল্যান্ড আবারও যখন সেমিফাইনালে উঠলো তখন সেটার ক্রেডিট কমপ্লিটলি জুড বেলিংহ্যামের এক কথায়। মানে এই নিয়ে ইতিহাসে 4বার এই বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড খেলতে যাচ্ছে। আগের 3বারের ভেতরে একবার তারা চ্যাম্পিয়ন হয়েছে, আর এই চতুর্থবারেরটার পুরো কৃতিত্বই জুড বেলিংহ্যামের। ফার্স্ট হাফে তিনি সমতা সুযোগ গোল করেছিলেন, আর এরপরে এক্সট্রা টাইমের ফার্স্ট হাফে গিয়ে গোল করলেন। সেই গোলে ভর করে ইংল্যান্ড উঠে গেছে, যে কারণে ইংল্যান্ড কোচ থমাস টুখেল পুরো ব্যাপারটাকেই ভাগ্যের কথা বলছেন। ম্যাচ শেষে আমরা ইংল্যান্ডের ফুটবলারদের দেখেছি হাঁটু গেড়ে তারা শুয়ে পড়েছেন। যার যত শক্তি ছিল তার সবটুকু মাঠে প্রয়োগ করতে হয়েছে। ইংল্যান্ডকে আমরা দেখেছি মেক্সিকোর বিপক্ষে আজ থেকে যখন তারা ম্যাচ জিতেছে, এরপর তাদের উল্লাস, বুনো উল্লাস ভেতর থেকে ঠিকরে বেরিয়েছে। কিন্তু আজকের ম্যাচটা টোটালি ডিফারেন্ট ছিল। যখন ইংল্যান্ড নরওয়ের মুখোমুখি হয়েছে, ইংল্যান্ড জানতো স্পেশালি সেকেন্ড হাফে যে কোনো মুহূর্তে তারা একটা গোল হজম করে ফেলতে পারে। সেকেন্ড হাফে ইংল্যান্ডের কাছ থেকে আমি আক্রমণ দেখি নাই, বলতে গেলে দেখেই নাই। তাদের পায়েও বল ছিল না। নরওয়ে যারা ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বিদায় করে দিয়েছিল, তাদের পক্ষে অসম্ভব ছিল না ইংল্যান্ডকে বাদ করে দেওয়া। আমি জাস্ট নরওয়ের খেলাতে মুগ্ধ। দেখেন সেই সময়টাই আসলো কখন নরওয়ে হচ্ছে আর্লি লিডটা নিল। শেল গ্রুপে সেই আর্লি লিডের গোলটা চিন্তা করেন আপনি, মানে 113 কিলোমিটার পার আওয়ার তিনি যখন শুটটা করলেন, সাইড পোস্টে লাগলো, লাগার পর কোন স্পিডে যে ঠিক অন্য পাশের একেবারে জালের ভেতরে যে ঢুকে গেল। আউটস্ট্যান্ডিং এই ফুটবলারের হচ্ছে নরওয়ের হয়ে এবারের বিশ্বকাপে 2টা গোল হয়ে গেল। অনেকে হচ্ছে ভেবেছিলেন নুসাকে বসিয়ে রেখে তাকে কেন সোলবাকায়েন তিনি হচ্ছে স্টার্ট করলেন, সেটার কিন্তু একদম প্রপার একটা এক্সাম্পল তিনি দিয়ে দিয়েছিলেন। দেখেন শেলড্রুপ এবং অস্কার এই দুইজন হচ্ছে যখন আপনি পজিশন ধরে রেখে আপনি ডমিনেট করে ম্যাচ খেলতে চান, তখন আপনার খুব ভালো ওয়েপন এই দুজন হবে। সেই শেলড্রুপকে কিন্তু হচ্ছে সোলবাকায়েন তিনি নামালেন, এবং শুরু থেকে কিন্তু নরওয়ে কখনো লাগাম ছাড়া হয়নি ইংল্যান্ডের কাছে। যে শটটায় তিনি গোল পেয়েছেন, এরপরে মার্টিন ওডেগার নরওয়ে ক্যাপ্টেন তাকে কাঁধে তুলে নিয়েছেন। ওই সময় ইংল্যান্ড শেল শকড। ইংল্যান্ড ভেবেছিল হ্যারি কেইন যখন বল লুজ করছেন তাতে এই গোলের বিল্ড আপে একটা ফাউল যদি পাওয়া যায়। হ্যারি কেইন সেটা বিশ্বাস করেছিলেন, যদিও ভিএআর দেখে সেটা মনে হয় নাই। ক্লিনলি মিডফিল্ডে বলটা জিতে নিয়েছিল নরওয়ে, এবং তারপর সেখান থেকে তাদের আক্রমণের সূচনা। বল গেল বাঁ দিকটায় শেলদেরুপের কাছে। শেলদেরুপ ভাবলেন ওয়াই নট, চেষ্টা করে দেখতে দোষ কোথায়। কপাল গেল খুলে, তাতে নরওয়ে 1 ইংল্যান্ড 0। চাপে থাকা ইংল্যান্ড এরপরে অনেকটুকু নিজেদের অর্ধেই চাপা ছিল। নরওয়ে তবু আক্রমণ করে যাচ্ছে। ম্যাচটা নরওয়ে পুরোপুরি নিজেদের করে নিতেই পারত, যদি 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 ওই জায়গায় শর্লথ পাসটা দিতে পারতেন এর্লিং হল্যান্ডকে। দ্যাট ওয়াজ দ্য মোমেন্ট। অনেকের মতে ওই মোমেন্টেই আসলে নরওয়ে ম্যাচটা হেরেছে। মানে আপনি একটা স্কোয়ার পাস করবেন, বক্সের ভিতরে এর্লিং হল্যান্ড উপস্থিত, স্যার এর্লিং হল্যান্ড যিনি বিশ্বকাপের টপ স্কোরার লিস্ট রাজ করছেন, ওইখানে তিনি আছেন। তার একটা গোল দরকার, নরওয়ের গোল দরকার, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে শর্লথ পাসটা দিলেন না। এটাই ছিল নরওয়ের আসলে এই ম্যাচের সবচেয়ে বাজে বা সেটব্যাক খাওয়ার মোমেন্ট যদি বলা হয়, তাহলে জুড বেলিংহ্যামের 2টা গোলের থেকে ওইটা হচ্ছে আপনার সেটব্যাক খাওয়ার মোমেন্ট। হল্যান্ডের রিয়াকশন আমরা দেখছিলাম, তিনি কিভাবে রিয়াক্ট করছিলেন। সেই মানে তিনি পুরোপুরি ফাঁকায় যখন হচ্ছে সরলথ বলটা পেলো, তিনি হচ্ছে ওখান থেকে স্কোয়ার পাস না দিয়ে তিনি নিজে হচ্ছে কারিগরি করতে করতে পেনাল্টি এরিয়ার ভেতর ঢুকলেন। ততক্ষণে ইংল্যান্ডের ডিফেন্সিভ লাইন আপ মোটামুটি হচ্ছে আপনার রিশেপ হয়ে গেছে, ফলে বলটা তিনি তখন আর হচ্ছে পাস দিয়ে বা শর্ট করে তিনি জায়গা মতো পাঠাতে পারলেন না। হল্যান্ডের ক্ষেত্রে আফসোসটা দেখেন, কতদিন জানি হচ্ছে তার গোল না করার একটা রেকর্ড হয়ে গেছে। 636 দিন কম্পিটিটিভ ম্যাচ, 636 দিন ধরে কম্পিটিটিভ ম্যাচে একটানা গোল করে গেছেন ইন্টারন্যাশনাল ফুটবলে এই এর্লিং হল্যান্ড। মানে অগাস্টের 2024-এর পর থেকে একটানা গোল হয়ে যাচ্ছে তার ইন্টারন্যাশনাল ফুটবলে। আর ইংল্যান্ডে এসে ফাইনালে তিনি থামলেন, এবং তিনি থামলেন আসলে মূলত ওই শর্লথের যায় ওই পাসটা দিতে না পারার কারণে সম্ভবত। কিন্তু
সরলতার দিক থেকে যদি ব্যাপারটা আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি, উনি লেফট ফুটের ফুটবলার এবং এই ধরনের জায়গা থেকে বার্সার এগেন্সে আপনি ইউ ক্যান আস্ক এনি বার্সেলোনা ফুটবলার মানে ফ্যান্স, তারা বলবে যে এই জায়গা থেকে সরলত গোল করতে পারেন এবং আসলেই গোল করেন। হয়তো ওই আত্মবিশ্বাস তার ভেতরেও ছিল, হয়তো তিনি ভেবেছিলেন যে এর্লিং হল্যান্ডকে তো সবাই মার্ক করে, আমি হয়তো একটু ফাঁকা জায়গা পেতে পারি, আমি যদি সুযোগ কাজে লাগাতে পারি। এখন দিন শেষে ওটা ভুল হিসেবেই পরিগণিত হবে এবং ওখান থেকে এর্লিং হল্যান্ডের গোল পাওয়া হয়নি। এরপরে নরওয়ে গেল পিছিয়ে, গেল কোত্থেকে, মিডফিল্ড থেকে একটা রান নিয়ে বল এলো নরওয়ের বক্সের ভেতরে, যেখানে ছিলেন উপস্থিত জুড বেলিংহাম দারুণ কম্পোজারে ঢুকলেন, সেন্টার ব্যাকরা কেউ তাকে আটকাতে পারলেন না। এরপরে জুড বেলিংহাম কম্পোজার খুঁজে পেয়ে এক বাঁ পায়ে শটও করলেন, গোল। জুড বেলিংহামের ফেরা, ইংল্যান্ডের ফেরা। তবে এই গোল নিয়ে নরওয়ের অভিযোগ কিন্তু রয়েছে, তারা বলছে যখন হচ্ছে নিল্যান্ড তিনি বলটা ছেড়েছিলেন মানে গোলকিপার, নরওয়ের গোলকিপার, তখন হচ্ছে সেটা আমরা মাঠের ওপরে হচ্ছে স্কাই ক্যাম দেখি, যেটাকে অনেকে আবার স্পাইডার ক্যাম নামেও পরিচিত, বোঝার সুবিধার্থে ক্রেনের মতো করে চারপাশে রশি থাকে, সেই রশিটা দিয়ে যখন যেখানে বল থাকে উপর থেকে পাটের রশি না কিন্তু আবার, হ্যাঁ মানে নাইলনের না, তো যে রশিতে বলটা লাগলে পরে হালকা ডেভিয়েট হয়ে বা ভালো একটা ডেভিয়েশন অংশটা পেতে পারেন আপনি এবং তাতে বলের গতি প্রকৃতি পরিবর্তিত হয়ে যায়। ওই গোলের পর যখন ইংল্যান্ড গোল দিয়েছে তখন নিল্যান্ড, এর্লিং হল্যান্ড সবাই ওটা নিয়ে কমপ্লেন করছেন। তাদের ধারণা ছিল যে বলটা আসলে উপর থেকে বাধাপ্রাপ্ত হয়ে নিচে পড়েছে এবং সেই কারণে সেটা ইংল্যান্ডের পায়ে গেছে। কিন্তু ফিফার আবার এই ব্যাপারে একটা বক্তব্য আছে। ফিফা আসলে যে জিনিসটা বলছে যে বলের মধ্যে তো আপনার চিপ আছে, যেই চিপটা দিয়ে হচ্ছে বলে কোনো টাচ আছে কিনা, ওই মাথায় চুলের কোনায় কোনো জায়গায় লাগলো কিনা সেটা তো আসলে বোঝা যায়। সেই চিপের মধ্যে নাকি সেখানে কোনো বল ওপরে স্কাই ক্যাম বা কোনো তারের মধ্যে লাগায়, কোনো রশির মধ্যে লাগায়, খাঁটি বাংলা ভাষায় যদি আমরা বলি, তার কোনো প্রমাণ আসলে ফিফা পায়নি। সুতরাং ফিফা কিন্তু তৎক্ষণাৎ সেই জিনিসটা মুছে দিয়েছে, যদিও ব্রডকাস্টারদের একটা টিভি অ্যাঙ্গেলে সেখানে ওই ডেভিয়েশনের বোঝা যাচ্ছে যে একটু হলেও কোনো একটা বাতাসে হতে পারে, অনেক সময় বাতাসে হতে পারে, আমরা এটা এখনো বলতে পারবো না। যদি ওই চিপ মাইক্রোচিপের হিসাব নিয়ে আসেন তাহলে সেটা তো আসলে পুরোপুরি সায়েন্টিফিক ব্যাখ্যা দাবি করে। তো ওই জায়গা থেকে যখন ইংল্যান্ড একবার সমতায় ফিরলো 1-1 সেকেন্ড হাফে ইংল্যান্ড আর খুঁজে পাওয়া গেল না, তখন নরওয়ে আবার 2-1 এগিয়ে গিয়েছিল, কিন্তু এর্লিং হল্যান্ড সেখানে একটা ফাউল করেছিলেন কর্নার, মানে একটা কর্নার কিক থেকে যে ফাউলটা হয়েছিল বলটা ইন প্লেতে থাকার আগেই, মানে যখন কর্নার হয়েছে তার আগেই, সে কারণে পরে গিয়ে ওটা বাতিল হয় ভিএআরে, যে ওখানে ফাউল করেছে এবং পরে গিয়ে আরেকটা কর্নার আমরা নিতে দেখি যে ঠিক আছে কর্নার রিটেকেন, কারণ ওইটা কর্নার নেওয়ার আগেই ফাউলটা হয়েছিল। যাই হোক, এরপরে ম্যাচটায় নরওয়ে রাজ করছিল, নরওয়ের পায়ে বল ছিল, নরওয়ে একের পর এক আক্রমণ করে যায়, ক্রসবারে বাধা পেয়েছে, জর্ডান পিকফোর্ড বেঁচে গেছেন, একটা হেডার দেখলাম ক্রসবারে লাগলো। নরওয়ের একের পর এক চেষ্টায় ইংল্যান্ড কোণঠাসা হয়েছিল পুরো সেকেন্ড হাফে। বল পজিশনের কথাটা একটু মনে করিয়ে দিই না? এক্স্যাক্টলি, দেখেন ইংল্যান্ড যখন হচ্ছে চেঞ্জ দুইটা করলেন টমাস টুখেল, মানে হচ্ছে আপনার সেকেন্ড হাফের শুরুতেই আমরা দেখলাম ডেকলান রাইসকে স্টপ করে দেওয়া হলো, একই সাথে মাদুয়েকে স্টপ করে দেওয়া হলো। মাদুয়েকে একটা দুইটা চান্স ক্রিয়েট করেছেন, বাট রাইট সাইডে একেবারে আসলে ইংল্যান্ড অকার্যকরই ছিল ম্যাচের শুরু থেকে, সে কারণে টমাস টুখেল সেখানে সাকাকে নামালেন, এজেকে নামালেন হচ্ছে ডেকলান রাইসের মিডফিল্ডের ওই ভ্যাকিউম স্পেসটাতে। তখনই না আসলে বোঝা গেছে যে নরওয়ে তখন প্রেসিং করা শুরু করে দিয়েছে, মানে 75 মিনিটস পর্যন্ত আমি দেখছিলাম আপনার নরওয়ের সেকেন্ড হাফের বল পজিশন 70%-এর ওপরে, মানে ইংল্যান্ড তখন আসলে ম্যাচে নাই, নরওয়ে ফুল কন্ট্রোল করছিল ম্যাচটায়। তারা আনলাকি ওই যে পোস্টে লাগা পিকফোর্ডের সেই সেভটা, এবং দিন শেষে হচ্ছে হল্যান্ডকে যেভাবে ইংল্যান্ডের দুই সেন্টার ব্যাক জন স্টোনস এবং গেইহি পুরো ম্যাচটা আসলে বোতলবন্দি করে রাখলো, এই ক্রেডিটটা তাদেরকেও আসলে সাইলেন্টলি দেয়া লাগবে। পরে গিয়ে ড্যান বার্নের কথা ভুলে গেলে চলবে না, তিনি আরো একটা ভালো পারফরমেন্স দিয়েছেন, মানে ওই উচ্চতা তিনি পুরোপুরি কাজে লাগিয়েছেন। কিন্তু ইংল্যান্ড আসলে আরেক উচ্চতায় উঠলো জুড বেলিংহ্যামের গোলে, যে গোল তিনি করেছেন এক্সট্রা টাইমের ফার্স্ট হাফে, এবং ওই গোলটা তাকে বানিয়ে দিয়েছে বিশ্বকাপের পরপর নকআউট স্টেজে গোল করা তরুণ ফুটবলারদের ভেতরে মাত্র দ্বিতীয় স্থানে। প্রথমটা পেলের, এরপর একটা জুড বেলিংহ্যাম, হেই জুড ডোন্ট মেক ইট ব্যাড, টেক এ স্যাড সং অ্যান্ড মেক ইট বেটার। এরপরে তিনি একটা স্যাড সং তার প্রয়োজন হলো না, তিনি একটা আনন্দের সঙ্গে ইংলিশ সমর্থকদের জন্য উপস্থিত করলেন, তিনি ইংল্যান্ডকে এগিয়ে দিলেন একটা শট থেকে রিবাউন্ডে, এরপরে তিনি ওখানে গিয়ে বলটা জালে পুরলেন। এরপরে মোটামুটি বোঝা যাচ্ছিল যে না ম্যাচ কোন দিকে যাচ্ছে, নরওয়ের জন্য ব্যাপারটা টাফ হয়ে গেল। নরওয়ে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছে। আমি ম্যাচের শেষের দিকে দেখছিলাম যে এক পাশে জুড বেলিংহ্যাম, এক পাশে এর্লিং হল্যান্ড, ততক্ষণে দুজনেই সাব হয়ে গেছেন। হ্যাঁ, মানে একজনের চোখে মুখে কি দীপ্তি যে আর কটা মিনিট গেলে দলকে জিতে দিচ্ছি, আর এর্লিং হল্যান্ডের চোখে মুখে হতাশা। তার উপরে হতাশা অবশ্য বোঝা যায় না চোখে মুখে, কিন্তু তারপরও মানে হারছে তো দল,
বাট দিন শেষে হচ্ছে কি আপনার নরওয়ে তারা এই আসরের হচ্ছে সাকসেস টিম। নরওয়ের এই ফুটবলের সাকসেসের গল্পটাই দেখেন না, এত 28 বছর পর বিশ্বকাপে খেলতে আসা, সেখানে খেলতে এসে ব্রাজিলকে হারিয়ে দেওয়া, গ্রুপ স্টেজ থেকে রাউন্ড অফ 32 রাউন্ড অফ 16 পার করে তারা কোয়ার্টার ফাইনালে এলো, ইংল্যান্ডকে একটা টাফ টাইম উপহার দিল। নরওয়ের এর্লিং হল্যান্ড না, মানে এবারের বিশ্বকাপে আলো কারা ফুটবলার, ক্লাব ফুটবল যারা রেগুলারলি দেখেন তাদের কাছে এই এর্লিং হল্যান্ড আসলে নতুন কিছু না। বাট যারা আসলে ক্লাব ফুটবল রেগুলারলি দেখেন না, যারা ওই আলটিমেটলি সিজনাল ফুটবলটা দেখে থাকেন, তাদের কাছে তো এক নতুন তারকা এই এর্লিং হল্যান্ড। এবং শুধুমাত্র তাই নয়, দেখেন মানে ক্লাব ফুটবল আমরা যতই বছর জুড়ে দেখি না কেন, বিশ্বকাপের তো একটা আলাদা আবেদন থাকে। বিশ্বকাপ সবার, বিশ্বকাপের তারকা এর্লিং হল্যান্ড। এবং আমরা ধরেন যারা সারা বছর মানে খেলা দেখেন, ফুটবল খেলা দেখেন, তারাও খুব তৃপ্তি পেয়েছেন যে এর্লিং হল্যান্ডকে আমরা বিশ্বকাপে দেখতে পেলাম এবং এইভাবে দেখতে পেলাম। আপনি নরওয়ে টিমটার কথা ধরুন, একটা ডার্ক হর্স টিম হিসেবে তারা বিশ্বকাপে এসেছিল। মার্টিন ওডেগার, এর্লিং হল্যান্ড, এই শেলদেরুপ, এই টিমে বেশ কয়েকজন ফুটবলার আছেন যাদের পক্ষে ভালো করার পোটেনশিয়াল ছিল। তারা পোটেনশিয়াল শেষ পর্যন্ত প্রায় মিট করছেন, হয়তো আরো সামনে তারা যেতেই পারতেন। সেমিফাইনালে নরওয়ে গেলে কেউ বোধহয় অবাক হতেন না, যে ফুটবল তারা খেলেছে, স্পেশালি তারপরে ব্রাজিল ইংল্যান্ডের এগেইনস্টে। আপনি চিন্তা করুন যে নরওয়ে আমাদেরকে বিশ্বকাপে কি দেখালো। তার ভেতরে আমরা এর্লিং হল্যান্ডের বিভিন্ন মুহূর্ত দেখলাম, তার কাছ থেকে আমরা যে ধরনের ব্যাপার সারা বছর জুড়ে দেখি, সেবার বিশ্বকাপে এসে এটা অন্যভাবে দেখার সুযোগ আমরা পেলাম। এর্লিং হল্যান্ড বিশ্বকাপে গোল করলেন, একের পর এক গোল করে গেলেন, শুধুমাত্র একটা ম্যাচে গোল করতে পারলেন না, তার দল জিততে পারলো না। আমরা অবাক হলাম যখন ফ্রান্সের বিপক্ষে আমরা দেখলাম এর্লিং হল্যান্ডটা মাঠে নাই, একটা সম্পূর্ণ পরিবর্তিত একাদশ তাদের কোচ নামিয়ে দিয়েছেন। এরপরে এই দলটা যখন রাউন্ড অফ 32 রাউন্ড অফ 16 বাধা পার হয়ে গেল, ততদিনে এর্লিং হল্যান্ড বাংলাদেশে একজন বিরাট বড় তারকা। সোশ্যাল মিডিয়ায় আপনি দেখবেন যে এর্লিং হল্যান্ড নামে ভরে গেছে, এর্লিং হল্যান্ডের নামে মিম, এবং সবাই পছন্দ করেন এর্লিং হল্যান্ডকে। খাচ্ছেন না খাচ্ছেন, কি করছেন, মুখে টেপ পেঁচিয়ে ঘুমাচ্ছেন, সবাই জানেন। চ্যাটে তিনি আসলে কোন ধরনের স্টোরি দিচ্ছেন, এখন আসলে সেটা ওই সার্বজনীনের মতোই হয়ে গেছে পুরো বাংলাদেশ। এবং এমন একজন ফুটবলার যাকে কেউ অপছন্দ করেন না, ব্রাজিল হেরেছে এর্লিং হল্যান্ডের কাছে। ব্রাজিল সমর্থককে জিজ্ঞেস করে দেখুন, তিনিও এনজয় করেন এর্লিং হল্যান্ডকে। বিশ্বকাপ আমাদেরকে এরকম একটা মুহূর্ত দিয়ে গেল, এর্লিং হল্যান্ডকে উপভোগ করার সুযোগ দিয়ে গেল। আর আমরা পেলাম নরওয়ের কাছ থেকে বিশ্বকাপে মনে রাখার মতো একটা গল্প। মানে যেদিন মার্টিন ওডেগার গিয়ে ড্রামস হাতে নিয়ে মাঠের ভেতরে ঢুকে বসলেন, এরপরে বাজালেন, আর পুরো নরওয়ে দল পেছনে, সামনের গ্যালারিতে রো রো উদযাপন আমরা দেখলাম, তখনই আমরা বুঝেছিলাম যে বিশ্বকাপ একটা আইকনিক মুহূর্ত পেয়ে গেছে। বিশ্বকাপের অনেক গল্প তো বলা হয়, ধরেন আমরা এখন 2026-এ নতুন বিশ্বকাপ এলে বলি 1966-র কথা, 74-এর কথা। এইরকম বিশ্বকাপের যে লোকগাথা আছে, সেই লোকগাথায় এই নরওয়ে টিমটা, এর্লিং হল্যান্ড, তাদের উদযাপন সবকিছু চলে গেছে। আমরা বোধহয় নরওয়েকে একটা সমষ্টিগত ধন্যবাদও দিতে পারি এই লেভেলের এন্টারটেইনমেন্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য। ম্যাচ যখন আসলে শেষ হয়েছে, কোচ সোলবাকায়েন তিনি হচ্ছে পুরো টিম নিয়ে নরওয়ের সেই গ্যালারির সামনে গিয়ে সবাই আসলে লাইন ধরে দাঁড়ালো, সেখানে দর্শকদের প্রতি, নরওয়ের ফ্যানদের প্রতি তারা আসলে কৃতজ্ঞতা জানালো। আমি খালি দেখছিলাম নরওয়ের এক একজন প্লেয়ারের আসলে ফেসিয়াল এক্সপ্রেশনটা, একটা ড্রিম রান তারা আসলে মেক করেছিল। এই বিশ্বকাপ শুরুর আগে কয়জন ভেবেছিল যে নরওয়ে কোয়ার্টার ফাইনালে এসেও এমন পারফরমেন্সটা দেখাবে। দিন শেষে আসলে নরওয়ে মন জয় করেই আসলে বিদায় নিল, এটা বলতে হয়। এবং আমার মনে হয় এখন আলটিমেটলি সবাই দেখতে চাবে এই নরওয়ে যেন হচ্ছে নেক্সট ইউরো মিস না করে, কারণ এই নরওয়ের খেলা দেখার জন্য সবাই আসলে এখন অপেক্ষা করবে, সেটা কনফার্ম হয়ে গেছে এবারের বিশ্বকাপে তাদের সেই পারফরমেন্স দিয়ে। নরওয়ের এই পারফরমেন্সের পর একটু ইংল্যান্ড নিয়ে কথা বলা দরকার, একটু জুড বেলিংহাম নিয়ে কথা বলা দরকার। জুড বেলিংহাম প্রায় একাই দলটাকে টেনে নিয়ে যাচ্ছেন এবং এককভাবে দলটাকে নিয়ে তিনি চলে গেলেন সেমি ফাইনালে। অথচ এই বেলিংহাম বিশ্বকাপে থাকবেন কি থাকবেন না, এটা নিয়ে অনেক আলোচনা ছিল টমাস টুখেলের। আমরা তো ফুটবল শোতেই আলোচনা করছিলাম যে টমাস টুখেল কোচ হয়ে আসার পরে ইংল্যান্ডের বিভিন্ন গণমাধ্যম দাবি করছিল যে দরকার নাই, বেলিংহামকে ফেলে দাও, খুব বাজে একটা সিজন গেছে তার রিয়াল মাদ্রিদের যে সিজন কোনটা ভালো যায় নাই। সেখান থেকে এই ধরনের কামব্যাক, এই বেলিংহামকেই তো বোধহয় লোকে চেনে। মানে 2022 বিশ্বকাপে আমরা যখন বেলিংহামকে দেখেছি, তখন তিনি হি ওয়াজ ইয়াং, তখন তার বয়স কত, 19 বছর বয়স। ওই বয়সেও তার রেকর্ড হচ্ছিল। কিন্তু এখনকার বেলিংহাম আরো ম্যাচিওর। এখনকার বেলিংহাম যখন গোল করলেন ফার্স্ট সেটটা, যে উদযাপন দেখলাম, মনে হলো যে মানে নেক্সট লিডার তো চোখ বুঝে উনি আর কে। মানে এখন হচ্ছে যে ইংল্যান্ড দলে ওই দায়িত্বটা নেয়ার মতো ফুটবলারের জায়গা বা ম্যাচুরিটির জায়গায় বেলিংহাম চলে এসেছে। 2022 বিশ্বকাপে তার গোল ছিল আসলে একটা, 2026-এ এসে তিনি কয়টা গোল করলেন দেখেন, 6টা গোল তার রয়েছে। তার হ্যারি কেইনের সাথে যে পেয়ারটা হয়েছে, মানে 2002-এর কথা তো এই জন্যই বারবার বলা হয় যে রোনালদো, মানে ওই যে 2002-এর দুইজনের একসাথে 5 গোল ক্রস করে যাওয়া, মানে সেই জিনিসটা তিনি ক্রিয়েট করতে পেরেছেন। রোনালদো রিভালদো স্ট্রাইকার, আর হি ইজ আ মিডফিল্ডার এবং বক্স টু বক্স মিডফিল্ডার, যে জিনিসটা এখন
মানে ফুটবলের এই ট্রেন্ডে অনেকটুকু হারিয়ে গেছে, যদিও তিনি ডিফেন্সিভলি যত যাচ্ছেন তার চেয়ে বেশি অ্যাটাকিং সাইডে হয়তো তাকে মনোযোগ দিতে হচ্ছে অনেক সময়, কিন্তু তারপরও এই মাত্রার মিডফিল্ডার ক্লাস, মানে স্টিভেন জেরার্ডের সঙ্গে মিল আপনি খুঁজে পেতে পারেন, যেভাবে তিনি একা একা অনেক সময় দলকে টানতেন, ওই রকম কিছু আমার কাছে মনে হচ্ছে। মানে এবং এই ম্যাচে তো একেবারে কোনো রকম কোনো আলোচনা বাদ দিয়েই জুড বেলিংহামের ম্যাচ হিসেবে ধরতে হবে এই ম্যাচটাকে। এবং জুড বেলিংহামের ম্যাচ ইংল্যান্ডের ম্যাচ, এবং সেই ম্যাচ জিতে ইংল্যান্ড পৌঁছে গেল 2018 পর বিশ্বকাপের আরও একটা সেমিফাইনালে। আর ফুটবল বিশ্বকাপ 2026 দেখলো নরওয়ের বিদায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.